হাই বন্ধুরা, আমি তোমাদের গল্পের সাথী মৌপর্ণা। আজ আমি চলে এলাম দুষ্টুরানী ভলগে আজ তোমাদের জন্য একেবারে নতুন ভিডিও নিয়ে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ অবধি মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা। 26 বছরের অর্পিতা বড় শহরের কলেজ থেকে সবে গ্রামে ফিরেছে। দেখতে লাখে একজন। তার হাঁটাচলার ধরন ও শরীরের উপর যার নজর পড়বে তার তখনই খেলতে মন চাইবে। যেমন লম্বা তেমন চওড়া তার শরীর। 5 বছরের দীর্ঘ পড়াশোনার পর শহরের ব্যস্ততা, ধুলোবালি আর কংক্রিটের জঞ্জাল থেকে ফিরে এসে মন যেন হালকা হয়ে গেল। রেলস্টেশনের ছোট্ট প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাবার মুখটা দেখতে পেয়ে যেন বুকটা ভরে গেল। বাবা ডেকে উঠল অর্পিতা বলে, তারপর জড়িয়ে ধরল বুকে। তখনই রমেশ্বরীর আবেগে ভাসে লাগল। রমেশ সরকার গ্রামের হাই স্কুলের প্রাক্তন শিক্ষক, মেয়েকে দেখে জড়িয়ে শিউরে উঠেছিলেন। তুই একেবারে শহরের মেয়ে হয়ে গেছিস রে মা। মা তনুশ্রী সরকার রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজার কাছে দাঁড়িয়েছিলেন। মেয়েকে দেখে চোখে জল এসে গেল তার। আমার মেয়ে আমার কোলেই ফিরল, এই বলে অর্পিতাকে জড়িয়ে ধরলেন তিনি। তারপর বলল, তুই এত বড় হয়ে গেছিস, সাবধানে থাকবি মা। কয়েকদিন গ্রামে কাটানোর পর অর্পিতা টের পেল, সবকিছু একই রকম থাকলেও কিছু কিছু বদলে গেছে। পুকুরঘাটের পাশে নতুন মন্দির হয়েছে, গ্রামের স্কুলে এখন ইন্টারনেট ল্যাব, আর সবচেয়ে বড় কথা, গ্রামে এখন একটি নতুন মুখ আছে যার নাম রুদ্র। রুদ্র গ্রামের নবাগত যুবক শিক্ষক, সদ্য শহর থেকে বদলি হয়ে এসেছে। মেধাবী শান্ত স্বভাবের এই মানুষটি গ্রামের মধ্যে অল্পদিনেই পরিচিত হয়ে উঠেছেন। অর্পিতা প্রথমবার যখন রুদ্রকে দেখল, সে তখন লাইব্রেরিতে পুরনো পত্রিকা খুঁজছিল। চোখে চশমা, হাতে বই আর মুখে এক ধরনের আত্মবিশ্বাসী নম্রতা। অর্পিতার চোখ সেদিন একটু বেশিই আটকে গেল রুদ্রর দিকে। আপনি কি নতুন মাস্টারমশাই? প্রশ্ন করেছিল অর্পিতা। হ্যাঁ, রুদ্র হেসে বলেছিল। আর আপনি সম্ভবত রমেশবাবুর মেয়ে? অর্পিতা একটু চমকে উঠেছিল। আপনি চেনেন আমাকে? আপনার কথা শুনেছি অনেক। গ্রামের সবাই বলে আপনি টপ স্টুডেন্ট ছিলেন স্কুলে। সেদিনের কথা মনে করে অর্পিতা বুঝতে পারে, শুধু সে শহরের নয়, গ্রামের টপ ও সেই ছিল একসময়। কিন্তু রুদ্র এসেছে নতুন আলো নিয়ে, আর সেই আলো এক নতুন অধ্যায়ের দিকে নিয়ে যেতে চলেছে অর্পিতাকে। গ্রামে ফিরে আসার পরে অর্পিতার সকালগুলো কাটে ধানক্ষেতের ধারে হাঁটতে হাঁটতে। প্রকৃতির সবুজ রং যেন তার চোখে আবার শান্তি ফিরিয়ে এনেছে। একদিন এমনই এক সকালে সে আবার রুদ্রর সঙ্গে দেখা পেল। আজ একটু বেশিই হেঁটে ফেললেন আপনি, হাসতে হাসতে বলল রুদ্র। অর্পিতা একটু হেসে উত্তর দিল, এখানে হাঁটতে হাঁটতে যেন নতুন কিছু খুঁজে পাই প্রতিদিন। শহরে তো চোখ খুললেই বিলবোর্ড আর হর্নের আওয়াজ। রুদ্র মাথা নেড়ে বলল, ঠিক বলেছেন। আপনি হয়তো খেয়াল করেননি, এই বটগাছটার পেছনে একটা পুরনো ঘর আছে। ওটা আমি তো ভেবেছিলাম ভাঙা বাড়ির কোনো ছাউনি হবে। না, ওটা নিয়ে অনেক গল্প আছে গ্রামে। শোনা যায় বছর 10 আগে এক কৃষক পরিবার এখানে থাকত। কিন্তু এক রাতে হঠাৎ করে পুরো পরিবার উধাও হয়ে যায়। তারপর থেকে কেউ ওদিকে যায় না। অর্পিতার কৌতূহল বাড়ল। উধাও? কেউ খোঁজ করেনি? অনেক খোঁজ হয়েছে, কিন্তু কিছুই মেলেনি। কেউ বলে ভূতের গল্প, কেউ বলে অন্য কিছু। আপনি যদি চান সন্ধ্যাবেলায় একবার গিয়ে দেখতে পারি। অর্পিতা প্রথমে একটু দ্বিধায় পড়ে, কিন্তু তার মন জেগে উঠেছে শহুরে পড়ুয়া মনের চিরচেনা রহস্য খোঁজার আকাঙ্ক্ষায়। চলুন, সে বলল। কিন্তু আগে একটা কথা বলুন, আপনি সত্যিই এইসব বিশ্বাস করেন? রুদ্র হাসল। বিশ্বাস না করলেও গল্পের মধ্যে সত্যের ছায়া লুকিয়ে থাকে। সেদিন সন্ধ্যায় তারা দুজন হাতে টর্চ নিয়ে পৌঁছল সেই পরিত্যক্ত বাড়ির সামনে। দরজাটা আধা খোলা। বাতাসে ভেসে আসছে একটা ধুলোমাখা গন্ধ, যেন কেউ অনেক দিন সেখানে পা রাখেনি। হঠাৎ অর্পিতা কানে শুনল একটা হালকা কণ্ঠস্বর, কেউ যেন ধীরে ধীরে কিছু বলছে। হয়তো বাতাস, হয়তো নয়। রুদ্র ফিসফিস করে বলল, শুনেছেন, এই বাড়ির একটা গোপন কক্ষ আছে যেটা বাইরে থেকে দেখা যায় না। কেবল ভেতরের একটা খোলা তাকের পেছনে লুকানো আছে দরজাটা। অর্পিতা থমকে গেল। আপনি এসব জানলেন কিভাবে? রুদ্র থেমে গেল কিছুক্ষণের জন্য। তারপর বলল, কারণ আমি সেই পরিবারকেই খুঁজতে এখানে এসেছি। এবং আমার বিশ্বাস আপনি এই রহস্য উন্মোচনে আমার সবচেয়ে বড় সহায় হতে পারেন।
অর্পিতার চোখ বড় হয়ে গেল। সে বুঝতে পারল এই গ্রামে ফেরার পেছনে শুধু ভালোবাসা বা প্রকৃতি নয়, লুকিয়ে আছে এক গভীর ষড়যন্ত্রের গল্প। রুদ্র টর্চের আলো ঘুরিয়ে তাকের দিকে ইঙ্গিত করল। এই দিকেই হবে, সে বলল। তাকটা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এর পেছনে কিছু লুকানো থাকতে পারে। ধুলোমাখা পোকায় কাটা কিছু পুরনো বই, একটা ভাঙা মাটির প্রদীপ আর কাঠের ছোট ছোট বাক্স রাখা ছিল সেখানে। অর্পিতা ধীরে ধীরে বইগুলো সরাতে শুরু করল। হঠাৎ একটা কাঠের প্ল্যাঙ্ক একটু নড়তে দেখে সে থমকে গেল। এটা আলগা, ফিসফিস করে বলল সে। রুদ্র এগিয়ে এসে বলল, ঠিক তাই। এটা একটা ল্যাচ, টানলেই খুলে যাবে গু। একটু টান দিতেই প্ল্যাঙ্কটা খুলে গেল, আর পেছনে দেখা গেল একটা সরু আধারে ভরা কাঠের দরজা। দরজার চারপাশে মাকড়সার জাল আর গুঁড়ো ধুলো জমে আছে, বুঝাই যায় বহু বছর কেউ এ পথে পা রাখেনি। দুজনেই একটু কেঁপে উঠল। বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠেছে। প্রস্তুত তো? রুদ্র জিজ্ঞাসা করল। অর্পিতা গলার স্বর শক্ত করে বলল, চলুন গো। দরজাটা কড়কড় শব্দে খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা ঠান্ডা হাওয়া, আর তার সঙ্গে এক ধরনের গন্ধ, পুরনো স্যাঁতসেঁতে আর কোথাও যেন জ্বালানির মতো কিছুর গন্ধ মেশানো। ভেতরে ঢুকেই তারা দেখে ঘরটা ছোট, কিন্তু ঘরের এক প্রান্তে একটা কাঠের টেবিল, তার উপর পুরনো কিছু নথিপত্র ছড়ানো। দেয়ালের পাশে একটা ট্রাঙ্ক, আর টেবিলের উপরে একটা ছবি। ছবিটা অর্ধেক ছেঁড়া, একটা পরিবার, একজন কৃষক, তার স্ত্রী আর একটা ছোট মেয়ে। অর্পিতা ধীরে ধীরে ছবি তুলে নিল হাতে। মেয়েটার মুখটা দেখে তার বুক কেঁপে উঠল। রুদ্র, এই মেয়েটা দেখতে অনেকটা আমার মতো। রুদ্র থমকে গেল। তুমি নিশ্চিত? অর্পিতা বলল, আমার ছোটবেলার একটা ছবির মতোই দেখাচ্ছে। তারা ট্রাঙ্কটা খুলল। ভেতরে পাওয়া গেল একটা চিঠি। তাতে লেখা, যদি কেউ এটা পড়ে জেনে রেখো, আমরা পালিয়ে যাইনি। আমাদের চুপ করিয়ে দেওয়া হয়েছিল। এই গ্রামের কেউ একজন আমাদের বিশ্বাসঘাতকতা করেছিল। আমার মেয়েকে বাঁচাতে পারলে সবাই জানো তার নাম অর্পিতা গু। রুদ্র আর অর্পিতা একে অপরের দিকে তাকিয়ে থাকল স্তব্ধ হয়ে। এই চিঠি তাহলে তুমি ওই পরিবারেরই সন্তান? রুদ্র ফিসফিস করে বলল। অর্পিতার মাথা ঝিমঝিম করছে। তার বাবা মা রমেশ ও তনুশ্রী সরকার, তবে কি তার আসল বাবা মা নন? আমার শৈশবের কিছু স্মৃতি, সব কেমন যেন ঝাপসা। আমি এত বছর ধরে যা জানতাম সেটা কি সব ভুল ছিল? হঠাৎ পেছনের দরজাটা বন্ধ হয়ে গেল একটা বিকট শব্দে, আর টেবিলের উপর রাখা প্রদীপটা নিজে থেকেই জ্বলে উঠল। প্রদীপটা যেন নিজের ইচ্ছেতেই জ্বলে উঠেছিল। হালকা আলোয় চারপাশ ধীরে ধীরে উন্মোচিত হতে লাগল। অর্পিতা টেবিলের চিঠিটা আবার পড়ে নিচ্ছিল, প্রতিটি অক্ষর যেন তার মনের ভিতর ঝড় তুলে দিচ্ছে। আমার মেয়েকে একজনই বাঁচাতে পারবে, সে হলো অর্পিতা গু। রুদ্র কাপা গলায় বলল, তোমার বাবা মায়ের কিছু বলা স্মৃতি মনে আছে তোমার? অর্পিতা ধীরে বলল, আমার 4 বছর বয়সের আগের কথা ঠিক স্পষ্ট মনে নেই। মা বলতেন জ্বরে ভুগে সব ভুলে গিয়েছিলাম। আমি ভাবতাম সেটা স্বাভাবিক, কিন্তু এখন মনে হচ্ছে আমার সব ভুলে যাওয়া ছিল পরিকল্পিত। রুদ্র ঘরের কোনায় রাখা পুরনো নথিগুলো দেখতে লাগল। হঠাৎ একটা স্কুল সার্টিফিকেট বেরিয়ে এলো, সেখানে লেখা, নাম অর্পিতা বিশ্বাস, পিতা দিবাকর বিশ্বাস, মাতা মধুবালা বিশ্বাস, ঠিকানা কল্যাণপুর পূর্বপাড়া। অর্পিতা হতবাক। এই ঠিকানাটা সে চিনে, এই তো পাশের গ্রামের এক ধ্বংসপ্রাপ্ত বাড়ি। তাহলে সরকার দম্পতি? রুদ্র বলল। অর্পিতা ফিসফিস করে বলল, তারা হয়তো আমাকে পালিয়ে আসার সময় কোনোভাবে খুঁজে পেয়েছিলেন, হয়তো। ঠিক তখনই টেবিলের ড্রয়ার থেকে বেরিয়ে এলো আরেকটি চিঠি, রং উজ্জ্বল হলেও লেখাগুলো হাতে লেখা এবং পরিষ্কার। রমেশ, তুমি যা করছো সেটা ঠিক নয়, ওরা আমাদের বন্ধু। ওদের মেয়ে, ও এতটুকু কিভাবে তুমি ওকে নিজেদের বলে চালাবে? তনুশ্রী। অর্পিতার গলা শুকিয়ে গেল। তার মা তনুশ্রী সরকার প্রথম দিকে এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। এর মানে আমার বাবা, আমার মা, তারা কি আমাকে সত্যি চুরি করে এনেছিলেন? রুদ্র বলল, হয়তো চুরি নয়, হয়তো সেই রাত্রির পর গ্রামের ভয়ে পুলিশের চোখে তারা তোমাকে নিজেদের মেয়ে বলে গ্রহণ করেন। কিন্তু কেন এবং কাকে ভয় পেয়ে এমন করলেন? ঠিক তখন দরজার উপাস থেকে এক কাপা গলা শোনা গেল, তোমরা ওখানে আছো? অর্পিতা আর রুদ্র চমকে উঠল। কে? রুদ্র জিজ্ঞাসা করল। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটা বলল, আমি তনুশ্রী। অর্পিতা, বেরিয়ে এসো, তোমার সঙ্গে কিছু বলা দরকার আমার। অর্পিতার চোখে জল জমে উঠল। মা, আপনি?
দরজার দিকে এগিয়ে যেতে যেতে অর্পিতার কণ্ঠস্বর কেঁপে উঠল। তনুশ্রী সরকার দরজার সামনে দাঁড়িয়েছিলেন এক গভীর দৃষ্টিতে। তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে ছিল সত্য বলার প্রস্তুতি। সব জেনে গেছিস তো অর্পিতা? বললেন তিনি শান্তভাবে। সত্যি কি আমি আপনাদের মেয়ে নই? প্রশ্নটা একেবারে ছুড়ে দিল অর্পিতা। তনুশ্রী এক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, তুই আমাদের মেয়ে নস, কিন্তু আমি তোকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। আমি বাধ্য ছিলাম গু। রুদ্র গম্ভীর গলায় বলল, কে আপনাদের বাধ্য করেছিল মশাই? তনুশ্রী এক নিঃশ্বাসে বললেন, তোমার বাবা রমেশ সরকার গু। ঘরের বাতাস যেন হঠাৎ আগুনের মতো গরম হয়ে উঠল। আমার বাবা? তিনি তো শিক্ষক, সবাই তাকে সম্মান করে, চিৎকার করে উঠল অর্পিতা। হ্যাঁ, সেই কারণেই কেউ সন্দেহ করেনি। সেই রাতে যখন দিবাকর বিশ্বাস আর তার পরিবার পালাতে চেয়েছিল, তখন রমেশ গিয়ে পুলিশকে খবর দেয়। কিন্তু তার আগেই সে গলা ধরে এলো তনুশ্রীর। সে কি মা? শেষ পর্যন্ত বলো, কান্না ভেজা গলায় বলল অর্পিতা। সেই ছিল বিশ্বাসঘাতক। জমির লোভে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় দিবাকরের বিরুদ্ধে ছিল সে। কিন্তু যখন সে দেখতে পেল তাদের ছোট্ট মেয়েটা কাঁদছে, একা পড়ে গেছে, তখন আমি গিয়ে বলি, এই মেয়ে তো কারো দোষ করেনি, আমি ওকে কোলে নিই, তখন থেকে ওই আমার মেয়ে যায়। রুদ্র ফুঁসে উঠল, এই খবর আপনি চাপা দিলেন? পুলিশ কেস করলেন না? তনুশ্রী চোখ নিচু করে বললেন, রমেশ প্রভাবশালী। স্কুল, গ্রামসভা, স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ, কেউ কথা শুনত না। আমি শুধু অর্পিতাকে রক্ষা করতে পেরেছিলাম গু। ঠিক তখন ঘরের বাইরে শক্ত ভরভর শব্দ শুনতে পাওয়া গেল। দরজার বাইরে দাঁড়িয়ে রমেশ সরকার। তুমি অনেক বলে ফেলেছ তনু, বললেন তিনি। কণ্ঠস্বর নরম, কিন্তু চোখে ছিল বজ্রপাতের আগুন। তুমি সব জেনে ফেলেছ অর্পিতা? জিজ্ঞেস করলেন তিনি। তাই তো চাইছেন বাবা সত্যি জানতে? কণ্ঠে বিষ ঢেলে বলল অর্পিতা। তাহলে শোনো, বললেন রমেশ, এবার আর ভনিতা নয়, এই গ্রামে টিকতে হলে শক্তি লাগে। বিশ্বাস পরিবার ছিল আমার পথে কাটা, আমি সরিয়ে দিয়েছি। আর তোকে তোকে আমি বাঁচিয়ে রেখেছি, কারণ তুই আমার অস্ত্র ছিলি। এখন তুই আমায় ধ্বংস করতে চাস? অর্পিতা চোখে চোখ রেখে বলল, আমি তো আর সেই ছোট্ট মেয়ে নই রমেশ সরকার। আমি এখন গ্রামের টপ। আর এবার আমি তোমার মুখোশ খুলে দেব সবার সামনে। রুদ্র বলল, আপনার সব প্রমাণ আমরা পেয়েছি। এই কক্ষে থাকা নথিপত্র, চিঠি, সবকিছু। আপনি যা করেছেন তা শুধু অন্যায় নয়, অপরাধ। এবার আপনি জবাব দেবেন। রমেশ সরকার হেসে উঠল, ঠান্ডা নির্মম হাসি। তোমরা ভাবছ গ্রামটা তোমাদের কথা শুনবে? ভালো করে দেখে নাও, এই গ্রামে কে টপ আর কে শিকার। ঠিক তখন বাইরে থেকে গ্রামের মানুষের গুঞ্জন শোনা গেল। কিছু ছেলে জুটে এসেছে। তনুশ্রী দরজার দিকে এগিয়ে গিয়ে গর্জে উঠলেন, তোমরা সবাই জানো না, তোমাদের আদর্শ মাস্টারমশাই একজন খুনি। তোমরা কি চাও অর্পিতার মতো আরেকটা মেয়ে মিথ্যার মাঝে বড় হয়ে উঠুক? নীরবতা নেমে এলো কিছুক্ষণ। তারপর কেউ একজন বলল, আমরা বিচার চাই, সত্য জানতে চাই। রমেশ এবার আর না হেসে তার চোখে প্রথমবারের মতো ভয় ফুটে উঠল। অর্পিতার সামনে এগিয়ে গিয়ে বলল, তুমি যেদিন আমার বাবা মাকে মেরে ফেলেছিলে, সেদিন থেকেই আমার জন্ম হয়েছিল। এখন আমি সেই আগুন যেটা তোমার মুখোশ পুড়িয়ে দেবে। গি রাত্রি নামার আগেই পুরো গ্রাম জড়ো হয়ে গিয়েছিল পুরনো বাড়িটার সামনে। অর্পিতা দাঁড়িয়েছিল ঘরের দোরগোড়ায়, এক হাতে সেই ছেঁড়া ছবিটা আর আরেক হাতে রক্তমাখা চিঠি, যেখানে ছিল দিবাকর বিশ্বাসের শেষ বার্তা। রমেশ সরকারকে ঘিরে ফেলেছে গ্রামবাসী। তার চোখে কোনো অনুশোচনা নেই, আছে ঠান্ডা হিসাবি একরোখা দৃষ্টি। যতই নাটক করো, কিছু প্রমাণ করতে পারবে না, সে বলল, এটা আমার গ্রাম। তখনই রুদ্র সামনে এগিয়ে এসে হাত তুলে বলল, এই ভিডিওটা দেখুন, এই বাড়ির গোপন কক্ষে থাকা রমেশ সরকারের স্বীকারোক্তি, এই চিঠি, এই ট্রাঙ্ক, সব আছে এতে। আমরা সব রেকর্ড করেছি, আর সব পাঠানো হয়েছে থানায়। গ্রামবাসীর মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। অর্পিতা সোজা গিয়ে রমেশের সামনে দাঁড়ায়। আজ তুমি কিছু বলার আগে আমিই বলবো। তুমি আমার বাবা মাকে মেরেছ, আমাকে চুরি করেছ, আমার স্মৃতি চুরি করেছ, আমার পরিচয় কেড়ে নিয়েছ। তুমি যা করেছ তার বিচার শুধু কোর্টে নয়, আমার রক্তে লেখা থাকবে। তনুশ্রী কাঁদতে কাঁদতে বললেন, আমি ওকে ভালোবেসেছিলাম, সত্যিই মেয়ে বলে মেনে নিয়েছিলাম, কিন্তু ওর জন্মের সত্য চাপা দিতে গিয়ে আমি প্রতিদিন মরেছি।
রমেশ মুখ ফিরিয়ে নিতে চাইল, কিন্তু অর্পিতা তার মুখ চেপে ধরল। আজ তুমি তাকিয়ে দেখো কেমন লাগে সেই চোখে চোখ রাখার যন্ত্রণা গো। হঠাৎ একজন বয়স্কা নারী ভিড় থেকে চেঁচিয়ে উঠলেন, আমি মধুবালা বিশ্বাসের দিদি। আমার বোন হারিয়েছিল সব, আর আমরা ভেবেছিলাম মেয়েটা বোধহয় মরেই গেছে। তুমি আমার রক্ত, তুই বেঁচে আছিস। সেই মুহূর্তে অর্পিতার হাঁটু ভেঙে পড়ে গেল। মাটির উপর হাত রেখে সে বলল, আমি আর কাউকে হারাতে চাই না, কিন্তু বিচার চাই, অবশ্যই চাই। পুলিশ পৌঁছে গেল ঘটনাস্থলে। রমেশ সরকার গ্রেপ্তার হলেন গ্রামবাসীর সামনে। তার মুখে কোনো অনুশোচনার ছাপ নেই, শুধু এক নির্লজ্জ অহংকারের ছায়া। তুই ভাবিস তুই জিতলি? তুই শুধু একটা নাম পেয়েছিস, কিন্তু আমি তোকে গড়ে দিয়েছিলাম। চিৎকার করে উঠল সে। অর্পিতা বলল, তুমি আমাকে মানুষ করনি, তুমি আমাকে পাথর করেছিলে, আর এখন আমি সেই পাথর দিয়েই তোমার তৈরি মিথ্যার প্রাসাদ ভেঙে ফেলেছি। পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল রমেশকে, তখন সে বলল, তুই কি জানিস না, শুধু আমি না, এই গ্রামের ভিতরে আরও অনেক মুখোশ আছে। অর্পিতা তাকালো রুদ্রের দিকে। ঘটনার পরে দুদিন গ্রাম নিস্তব্ধ। রমেশ সরকারের গ্রেপ্তারের পর গোটা গ্রাম যেন চোখ খুলেছে। মানুষ মুখে কিছু বলছে না, কিন্তু কাঁধের বাঁধন শিথিল। কেউ কেউ ভয়ে মুখ লুকোচ্ছে, কেউ বা অর্পিতাকে সম্মানের চোখে দেখছে। রাত্রে পুরনো বাড়ির সেই গোপন কক্ষে বসেছিল অর্পিতা আর রুদ্র। দুজনে চুপচাপ, কথা নেই, কিন্তু বাতাস ভারী। হঠাৎ রুদ্র বলল, তুমি যদি একদিন এই গ্রাম ছেড়ে যেতে চাও, আমাকে নিয়ে যাবে তো? অর্পিতা তাকালো। তার চোখে কোনো উত্তর নেই, শুধু প্রশ্নের গহ্বর। তুমি তো আমার সঙ্গে ছিলে, সব সময় পাশে ছিলে, সে ফিসফিস করে বলল। কিন্তু তবুও ভয় পাই, যদি তোমাকেও হারিয়ে ফেলি। রুদ্র ধীরে তার মুখের খুব কাছে এসে বলল, তাহলে আমায় হারানোর আগে আমায় ছুঁয়ে দাও, যেন মনে থাকে আমি ছিলাম তোমার হৃদয়ে, শরীরে গি। অর্পিতা এক মুহূর্ত চুপ। তারপর সে বলল, তুমি জানো আমি ভেঙে পড়িনি, কারণ তুমি পাশে ছিলে। কিন্তু এখন আমার সব ভেতরের দেয়ালগুলো কাঁপছে গু। রুদ্র তার হাত ধরল। তাহলে ভেঙে পড়ো, আমি নিচে থাকব, তুমি ওপরে ধরবে গু। আলো নিভে গেল পুরনো কক্ষের। কাঠের দরজার বাইরেটা নীরব, ভেতরে নিঃশ্বাসের ছন্দ। চাঁদের আলো জানালা দিয়ে গলে পড়ছে দুটি শরীরের উপর, যেখানে শোক থেকে উঠে আসছে অভিসারের ছায়া। অর্পিতা ধীরে রুদ্রের ঠোঁট ছুঁয়ে বলল, আমার শরীরটা যেমন আমার অস্ত্র, তেমনি আশ্রয়। আজ আমি সেটা তোর করলাম গো। রুদ্র বলল, তুই শুধু শরীর নস, তুই আগুন। তুই জ্বালাস, পোড়াস, আর সেই পোড়ার মাঝেই আমি নিজেকে খুঁজে পাই। তারপর আর শব্দ থাকল না, থাকল শুধু দীর্ঘ গভীর নীরবতা, যেখানে নিষিদ্ধ অনুভূতির মাটি ভেদ করে ফুটে উঠল এক অনভিপ্রেত প্রেম। সকালে দরজা খুলে রোদ ঢুকল, আর সঙ্গে এলো নতুন প্রশ্ন। ঘটনার পর কদিন গ্রামের মানুষজন চুপ। কেউ মুখ ফুটে কিছু বলছে না। অর্পিতা ঘুম থেকে জেগে ওঠে মাঝরাতে, ঘামে ভিজে গেছে। স্বপ্নে যেন দেখেছে সে একটা ঘরে আটকে আছে। কেউ কানে কানে বলছে, তুই যা জানিস, তোর তা জানার কথা ছিল না গি। সে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে গিয়ে দেখে নিজের চোখ, কিন্তু যেন নিজের নয়। ঠিক তখনই পেছন থেকে মায়ের গলা, ঘুম আসছে না বুঝি? তনুশ্রী সরকার ঘরে ঢুকলেন এক গ্লাস গরম দুধ হাতে। অর্পিতা একটু পিছিয়ে এলো। তার মনে হয় মা তাকে আগের মতো দেখছেন না, ভালোবাসার চোখ নয়, বরং এক কৌতূহলী জটিল দৃষ্টিতে। তোকে এখন পুরো গ্রাম জানে, তুই গ্রামের টপ। কিন্তু তার মানে এই না যে তুই সব জানিস, বললেন তনুশ্রী, ঠোঁটে এক অদ্ভুত হাসি। মা, তুমি কিসের কথা বলছ? অর্পিতা গলার স্বর শক্ত করল। তনুশ্রী হাসলেন না, কেবল বললেন, তুই যা জানিস তার পেছনে অনেক কিছু চাপা পড়ে আছে। শুধু বাবার মুখোশ নয়, আমারও এক মুখোশ আছে অর্পিতা গু। রাত্রির বাতাসটা যেন থেমে গেল। অর্পিতা গরম দুধের গ্লাসে চুমুক দিল, একটু ঝাঁকি খেল, যেন ঝিমুনি ধরছে। চোখ ঝাপসা হয়ে এলো। তনুশ্রী বললেন, বিশ্বাস তো করিস আমায় না? অর্পিতা কিছু বলতে চাইল, কিন্তু শব্দ আটকে গেল। শরীর নিস্তেজ হতে লাগল, দৃষ্টি ঘোলাটে। চোখের সামনে শুধু রুদ্রের মুখ। সে কিছু একটা বলতে চাইছে, কিন্তু শুনতে পাচ্ছে না। সব অন্ধকার। ভোরবেলা। অর্পিতা জেগে ওঠে মেঝেতে। মাথা ভার। মনে পড়ে না কিভাবে সে এখানে এলো। শরীরটা হালকা, ঝিম ধরে, কিছু মনে করতে পারছে না। দরজার ফাঁকে দেখা যায় রুদ্র চুপচাপ দাঁড়িয়ে, চোখে ভয়। তুই ভালো আছিস তো?
রুদ্র জিজ্ঞেস করল। আমি কোথায় ছিলাম রাতে? অর্পিতা ফিসফিস করল। রুদ্র বলল না কিছু, কেবল একটা জিনিস বাড়িয়ে দিল, একটা চিরকুট। তাতে লেখা, তোর শরীর দিয়ে আমি যা চাই তা আমি নিয়েই নেব। তুই টপ হবি তবু আমারই কি। লিখনশীলী তনুশ্রীর মতো। অর্পিতা ঘরের দিকে তাকালো আয়নার দিকে। সেখানে নিজেকে দেখে মনে হলো যেন তার শরীরেও আর সে একা নেই। মুখোশ খুলে 3 দিন কেটে গেছে সেই রাতের পর। অর্পিতা এখন আগের মতো নেই, সে মনের মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব নিয়ে চলেছে। মায়ের চোখে এখন শুধু রহস্য, আর রুদ্র যেন কিছু লুকোচ্ছে। রাত্রে পুরনো কক্ষে অর্পিতা একা বসে আছে সেই আয়নার সামনে। তার হাতে সেই চিরকুট। মাথার মধ্যে খেলে চলেছে কেবল এক প্রশ্ন, আমার শরীর, আমার স্মৃতি, এইসব কি আমারই? ঠিক তখনই দরজার বাইরে হালকা পায়ের শব্দ। সে ধীরে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। কেউ নেই, কিন্তু মেঝেতে একটা ছোট কাচের শিশি। তাতে লেখা, দ্বিতীয় মাত্রা, স্মৃতিকে চুপ করায়। অর্পিতা জানে এটা মজা নয়। সে বুঝতে পারে তার ঘুমে বা খাবারে কিছু মেশানো হচ্ছে। কে করছে? সে এবার নির্ধারণ করে, খেলা এবার উল্টো ঘুরবে। পরের দিন অভিনয়ের শুরু। অর্পিতা নিজের আচরণ একটু একটু করে বদলাতে শুরু করে। সে আর প্রশ্ন করে না, ঘর থেকে কম বের হয়, মায়ের সামনে নরম হয়ে যায়। তনুশ্রী একদিন বলেই ফেলেন, তুই ঠিক হয়ে যাচ্ছিস রে। আমি যেমন চাই তুই তেমনি হচ্ছিস গো। অর্পিতা মুখে হাসে, কিন্তু মনে বলে, তুমি যা চাও মা, আমি সেটা ভেঙে ফেলব গো। গোপন পরিকল্পনা রুদ্র সাহায্যে। রুদ্রকে অর্পিতা নিয়ে গেল সেই পুরনো গোপন কক্ষে। কোণে রাখা পুরনো বাক্স, পুরনো ফাইল ঘেটে বের করল সে একটা ভিডিও ক্যামেরা। এই ঘরে যা হচ্ছে তার সব আমি রেকর্ড করব। এবার না জানার অভিনয় শেষ হবে, সে বলল। রুদ্র কিছু বলতে গিয়েও থেমে গেল। তার চোখে কাঁপন। তুই জানিস না, আমি একবার তোর মায়ের আদেশ ফেলিনি, সে আমাকে ভেঙে দিয়েছিল গু। তবে এবার আমিও তাকে ভেঙে দেব, অর্পিতা জবাব দিল। রাত্রে তনুশ্রী এল চুপচাপ ঘরে। হাতে গরম দুধ। আজ একটু বেশি খেয়ে নিস, তোকে যেন আবার হারিয়ে না ফেলি। অর্পিতা দুধ হাতে নিয়ে আয়নার দিকে তাকায়। তুমি চাইলে আমাকে ঘুম পাড়াতে পারো মা, কিন্তু ঘুমের মধ্যেও আমি এখন জেগে আছি। তনুশ্রী থমকে যায়। কি বললি? এই ঘরেই সব রেকর্ড হচ্ছে। তোমার মুখোশ আমি ধরে ফেলেছি গু। ক্লিক। আলো জ্বলে ওঠে। আয়নার পেছনে ছোট ক্যামেরা লাল লাইটে জ্বলছে। তনুশ্রীর মুখ বিবর্ণ। অর্পিতা বলে, তুমি কি ভাবো মা, মেয়েরা কেবল ছায়া হয়? আমি ছায়া থেকে উঠে এলাম। এবার তুমি চেয়ারে বসবে, বিচারের চেয়ারে। কি রেকর্ডিংয়ের পর সকালটা আর স্বাভাবিক ছিল না। তনুশ্রী সরকার, এই সময়কার আদর্শ মা, গ্রামের সম্মানিত নাম, এখন চুপচাপ বসে আছে ঘরের কোণে। তার মুখে কোনো ভাষা নেই, কেবল দুটো বিষণ্ণ চোখ, যেখানে লুকানো আছে ক্ষমতার ক্ষুধা, নিয়ন্ত্রণের নেশা। অর্পিতা তার সামনে দাঁড়িয়ে, এক হাতে ফোন, যার মেমোরি কার্ডে রেকর্ড আছে সব কিছুর। এই ভিডিও একবার বাইরে গেলে মা তুমি শেষ। তবুও আমি চাই তুমি নিজে মুখ খোলো, বলো তুমি কে ছিলে, কেন আমার জীবনকে খেলনা বানালে? তনুশ্রী ধীরে মাথা তোলে। তুই ভাবিস আমি শুধু মা ছিলাম? আমি ছিলাম এক যন্ত্র, যা আমাকে তৈরি করেছিল এক সিস্টেম। আমি শুধু আদেশ পালন করেছি, যার মধ্যে ছিল নতুন প্রজন্মের উপর নিয়ন্ত্রণ। অর্পিতা চমকে যায়। মানে এটা কার আদেশ ছিল? তনুশ্রী কাপা গলায় বলে, এক গোপন সংগঠন, অভিভাবক সংঘ। এই গ্রামের শিক্ষা ব্যবস্থা, প্রশাসন, এমনকি পাত্রপাত্রী নির্বাচন, সব তারা নিয়ন্ত্রণ করে। আমি ছিলাম তাদের ভেতরের মুখ। রমেশ সরকার সেই সংগঠনের মুখপাত্র মাত্র। কিন্তু তুই ওদের খেলা ভেঙে দিলি গ। রুদ্রর সত্য উন্মোচন। ঠিক তখনই ঘরে ঢোকে রুদ্র। সব শুনে নিয়েছি, সে বলে। তনুশ্রী ফিসফিস করে, তুই তো আমাদেরই লোক ছিলি রুদ্র, আমার উপর বিশ্বাসঘাতকতা করলি। রুদ্র কঠিন গলায় বলে, তুমি আমায় ব্যবহার করেছিলে, কিন্তু অর্পিতাকে দেখার পর আমি বুঝি মানুষ খেলনা নয়। ওর চোখ আমাকে বদলে দিয়েছে গি। গ্রামের মঞ্চে একত্র হয়েছে সবাই। অর্পিতা উঠে দাঁড়ায়, সামনে গ্রামপ্রধান, শিক্ষক মণ্ডলী, মিডিয়া। সে বলে, এই গ্রামে একটা গোপন শৃঙ্খল কাজ করত, যারা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করত। আমার বাবা ছিলেন তার বাহক, আর আমার মা তার নির্মাতা।
আমি সেই শৃঙ্খল ভেঙেছি গু। তনুশ্রী দাঁড়িয়ে কাঁদছে। তুই আমার মেয়ে, তুই আমাকেই ধ্বংস করলি কে? অর্পিতা শান্ত গলায় বলে। তুমি আমায় জন্ম দিয়েছিলে কিন্তু বাঁচতে দাওনি গে। ভিডিও চলতে শুরু করে সব প্রমাণ সামনে আসে। গ্রাম স্তব্ধ। কয়েক মাস পর অর্পিতা শহরে একটা মহিলা অধিকার সংস্থায় কাজ শুরু করে। রুদ্র তার পাশে থাকে, একবারও প্রেমের কথা না বলে, কেবল বন্ধু হয়ে। তারা জানে সম্পর্ক আসতে পারে, কিন্তু এখন অর্পিতা নিজেকে চেনে। তার ডায়েরির শেষ পাতায় লেখা, আমি গ্রামের টপ হয়েছি কারণ আমি নিজের শরীর, মন, বিশ্বাস সব ফিরে পেয়েছি। আমি কন্যা, আমি যোদ্ধা, আমি ছায়া ভেঙে আসা আলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।